এক তো করোনা ত্রাণ চলছিল, সেটা স্বাভাবিক হওয়ার আগেই আমাদের এখানে যে আমফান ঝড়ের প্রকোপ, তার ফলে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রাকৃতিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে। সাধারণ জীবন, মানুষের জীবন কত বিক্ষত হয়েছে। এখনো সব জায়গায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি, সরকার সমস্ত ব্যবস্থা রেডি করতে পারেনি এখনো। আমরা তাদের সহযোগিতা করার জন্য রাস্তায় নেমেছি, কিন্তু রাস্তায় নামাকে কেন্দ্র করে যে রাজনীতি হচ্ছে সেটা খুবই চিন্তার বিষয়, নিন্দার বিষয়। গতকাল পর্যন্ত আমরা 22,000 ট্রিপল পাঠিয়েছি এই আশপাশে 8-10টা লোকসভাতে। আজকেও যাচ্ছে। প্রথম সাধারণ মানুষের বাড়ির চাল উড়ে গেছে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী 10 লক্ষ বাড়ি যদি ভেঙে থাকে, বেশিরভাগ বাড়িতে থাকার মতো পরিবেশ নাই। আর যে ধরনের বৃষ্টি ঝড় চলেছে, তাই আমাদের মনে হয়েছে সরকারি সাহায্য যখন আসবে আমরা আমাদের সামর্থ্য মতো লোককে এই প্রাথমিক সাহায্যটুকু করি। কালকেই 500 কেজি মুড়ি গেছে বসিরহাট, বাসন্তীর দিকে, এবং গুড়, চিড়ে ইত্যাদি শুকনো খাবার আমরা দিয়ে যাচ্ছি। জল, অন্যান্য সাধারণ কিছু মেডিকেল ফ্যাসিলিটি, এগুলো শুরু হয়েছে। অন্ততপক্ষে 25টা বিধানসভা কেন্দ্রে আমরা কমিউনিটি কিচেন করে যাদের বাড়িঘর ভেঙে গেছে, রান্না করার ব্যবস্থা নেই, সেটা খাওয়ানো প্রস্তুতি দিচ্ছি। কয়েক জায়গায় শুরু হয়ে গেছে, 5-6 জায়গায়, এবং এটা চলবে। এবং এই ত্রাণকে, রিলিফকে আমরা একটা ইভেন্ট তৈরি করে বাংলার নবনির্মাণের সংকল্প নিয়ে জেলায় জেলায় আমাদের পার্টির কর্মী যেমন সেবা করছেন, সেটাকে আরো ব্যাপকভাবে করব। কারণ মনে হচ্ছে এই বিষয়টা অনেকদিন চলবে, এত তাড়াতাড়ি এটা সাধারণ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে না সরকারের যেমন স্টক গতি। সেই জন্য প্রত্যেকটি আমাদের পার্টি অফিসকে নোডাল অফিস হিসাবে ব্যবহার করে, রিলিফ অফিস হিসাবে, আর ব্লক স্তরে ত্রাণ কেন্দ্র শুরু করে সেখানে চিকিৎসার সেবা দেওয়া শুরু থেকে আরম্ভ করে খাবারের প্যাকেট বিলি করার ব্যবস্থা করা হবে, এবং সেটা শুরু হয়ে গেছে। পাথর প্রতিমার প্রত্যন্ত অঞ্চল থেকে গঙ্গাসাগর পর্যন্ত যেখানে পৌঁছানো যাচ্ছে না, সেখানে নৌকা নিয়ে আমাদের কর্মীরা গেছেন এবং কিছু না কিছু ত্রাণ কার্য করে এসেছেন, সেখানকার তথ্য নিয়ে এসেছেন। এই যে ব্যাপক বাড়ি ভেঙেছে, সেই বাড়িগুলো ভেঙে যাওয়ার একটা কারণ হচ্ছে যে এত কাঁচা বাড়ি এলো কেন, কোথা থেকে এলো? এত বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা তার আগে ইন্দিরা আবাস যোজনা চলছিল, প্রায় 80 লক্ষ বাড়ির এখানে টাকা এসেছে, লিস্ট এসেছে, সেগুলো গেল কোথায়? সে বাড়িগুলো কোথায় গেল, কেন হয়নি? এই যে পঞ্চায়েত স্তরে আবাস যোজনায় যে বিরাট দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায় টিএমসি সরকারের আমলে, সে দুর্নীতির ফলে বেশিরভাগ বাড়ি সম্পূর্ণ হয়নি। আর যাদের কাছে কাঁচা বাড়ি ছিল তাদের নাম যায়নি, নাম দিলে তারা টাকা পাননি। একটা কিস্তি টাকা আসার পরে তার কাছে ডিমান্ড করা হচ্ছে তুমি টাকা দাও, নাহলে উল্টো টাকা পাবে না। অর্ধেক অবস্থায় বাড়ি পড়ে আছে, জানলা দরজা লাগেনি, ছাদ লাগেনি, কোথাও টিন দিয়ে করে ছেয়েছেন, ফলে এই ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের আশঙ্কা, আবার যখন এই যে গৃহ নির্মাণের কথা চলছে, বাড়ি তৈরি করে দেওয়ার কথা বলছেন আবাস যোজনার মাধ্যমে সরকার, সেখানে বড় একটা দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরাও আমাদের মতো সার্ভে করে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা তৈরি করছি, এবং সেই তালিকা আমরা সরকারকে দেবো। এবং যে যে বাড়ি তৈরি করে দেওয়া হবে, তাছাড়াও যারা বঞ্চিত হবে তাদেরও তালিকা আমাদের কাছে থাকবে। আমরা সরকারকে জানাবো, রাজ্য সরকারকে, যে এদের বাড়ি দেওয়া হোক, কারণ কেন্দ্র এর জন্য সহায়তা করছে এবং করবে। এবং যেখানে আমরা ত্রাণ দিতে যাচ্ছি, আমি শুনলাম মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন যে স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি নিতে হবে বা পঞ্চায়েতের কাছে অনুমতি নিতে হবে। ওনারা বলছেন ত্রাণ আমাদের হাতে দিন, আমরা বিলি করবো। কিছু এনজিও কেও বলা হচ্ছে। আমার মনে হয় এটা অমানবিক হবে, কারণ রাজ্য সরকার চেষ্টা করুক তার মতো করে, কিন্তু প্রশাসনের একটা সীমা আছে, আমরা জানি দুর্নীতি আছে, অনেক মানুষ বঞ্চিত হবেন। তাই বিভিন্ন এনজিও বা সামাজিক সংস্থা যারা সেবা করতে চাইছেন, বা আমাদের মতো রাজনৈতিক পার্টি, সব পার্টি কিছু না কিছু করেন, তাদের যেন কাজ করতে বাধা না দেওয়া হয়। দরকার হয় তারা তথ্য নিয়ে নিন, কোথায় কাজ হচ্ছে, কি ব্যাপার, সরকারি কর্মচারীরা দেখুন ঠিকমতো হচ্ছে, তাতে আপত্তি নেই। কিন্তু আর কেউ সেবা করবে না আমরা ছাড়া, টিএমসি লোকেরাই খালি করবে। সে আমরা দেখেছি করোনার সময় যখন রেশন দেওয়া হয়েছে, রেশন দোকানের মাল লুট করে বিলি করা হয়েছে পার্টির নামে নিজেদের লোককে, তারপরে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। ঠিক সেই রকম গতকাল পরশু থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি ত্রাণ বিতরণ করতে গিয়ে টিএমসির লোকেরা আটকা পড়ে গেছে। এমনকি ঘাটালে পিংলাতে আমরা দেখেছি, সেখানে মন্ত্রী গেছেন ত্রাণ বিতরণ করতে, তারপরে স্থানীয় লোক তাদেরকে ঘেরাও করেছে যে খালি টিএমসির লোক ছাড়া কাউকে ত্রাণ দেওয়া হচ্ছে না। এই অভিযোগ যদি আসে, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে, অবিশ্বাস হবে এবং আইন শৃঙ্খলার সমস্যা হবে। তাই আমাদের নিবেদনই বলতে পারেন, এটা আমি সরকারের কাছে আবেদন করব, যারা সমাজের সেবা করতে চান তাদের করতে দেওয়া হোক।
কারণ আমাদের দেশের মধ্যে যুগ যুগ ধরে পরম্পরা রয়েছে মানব সেবাকে মাধব সেবা হিসাবে দেখে, নরসেবা নারায়ণ সেবা হিসাবে দেখে আমরা ঠাকুরের কথায় জীবে প্রেম করে যে এই জন সেই জন সেবী সে ঈশ্বর। সমস্ত মানুষ এবং যারা পীড়িত জন্তু জানোয়ার সবার সেবা করার অধিকার আছে আমাদের সমাজের লোকেদের। তারা নিঃস্বার্থভাবে নিজের প্রেরণায় করেন, তাতে যেন বাধা দান করা না হয়। আমাদের কেন্দ্র সরকারের মোদী সরকারের দ্বিতীয় যে ইনিংস শুরু হয়েছে তার প্রথম বছর পূর্ণ হয়েছে 30 তারিখ, এবং গত 1 বছরের উপলব্ধি তার আগে 5 বছরের সঙ্গে জুড়ে আমরা লোকের কাছে বোঝাবো যে অনেক উল্লেখযোগ্য এবং চ্যালেঞ্জিং পদক্ষেপ নিয়েছে আমাদের সরকার দেশের স্বার্থে, দেশের সুরক্ষার স্বার্থে, দেশের আইন শৃঙ্খলার স্বার্থে, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, সামাজিক দূরত্বকে শেষ করে, স্ত্রী পুরুষের বিভাজনকে শেষ করে অনেক পদক্ষেপ নিয়ে সমাজকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মোদীজি। সেগুলো লোকের সামনে তুলে ধরবো। আপাতত এই যে আত্মনির্ভর ভারতের যে স্লোগান, তার নিহিত অর্থ যে কাজগুলো সেগুলো বলবো, এবং এই করোনা ভাইরাসের আক্রমণকে কেন্দ্র করে অর্থনীতির উপর যে আঘাত এসছে, সমাজের মধ্যে তার যে প্রতিক্রিয়া হয়েছে, বিরূপ প্রতিক্রিয়া, তার থেকে মানুষকে তুলে ধরার জন্য প্রায় 21 লক্ষ কোটি টাকা যে প্যাকেজ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এই সমস্ত বিষয় লোকের কাছে আমরা নিয়ে যাব। তার জন্য আমরা বিভিন্ন জায়গায় সভা সমিতি করব। সেটা যেভাবে একদিন চলে এসেছিল ফাঁকা মাঠে সবাইকে একত্রিত করে সভা করা সম্ভব হবে না, তাই ভার্চুয়াল মিটিং নাম দিয়ে আর ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এই মিটিংগুলো হবে। আপাতত আমাদের পশ্চিমবাংলায় যে 5টি সাংগঠনিক জোন আছে, প্রত্যেক জোনে একটা করে মিটিং হবে। কমসে কম 1000 লোক তার মধ্যে যুক্ত হতে পারবেন। ডাইরেক্ট যারা যুক্ত হবেন তারা সব আমাদের পার্টির কর্মী থাকবেন, কার্যকর্তা থাকবেন, মন্ডল সভাপতি, তারা শোনার পরে প্রশ্ন করতে পারবেন। এছাড়াও আরো 1000 লোক ডাইরেক্ট লিংকের মধ্যে দেখবেন, লিংক পাঠানো হবে, তারা শুনবেন। এছাড়া এটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচার করা হবে। 8 জুন প্রথম সভাটি হবে সকাল 11টায়। মাননীয় অমিত শাহ প্রধান বক্তা হিসেবে সভায় হাজির থাকবেন, তার বিস্তৃত আপনারা জেনে যাবেন। আর এটা মিডিয়াতে প্রচারও হতে পারে, যেমন সভা হয় একটা জায়গায় ডায়াসের মতো করে, সেখানে স্বাগত করে, আর সভায় শুরু হবে, 2-1 বক্তা থাকবেন। সেটা আমরা নেটওয়ার্কের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকের কাছে পৌঁছে দেবো। আপনারা সেটা টেলিকাস্ট করতে পারবেন, আর সেখানে বক্তব্য হবে, এবং দিল্লি থেকে মাননীয় অমিত শাহ তার বক্তব্য রাখবেন আমাদের কর্মীদের প্রতি, সাধারণ মানুষের প্রতি। 8 থেকে শুরু হবে, আগামী 5 দিন চলবে এটা, এই সভা শুরু হচ্ছে। আপনারা অনেক একটা বিষয়ের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটি কেন ঘোষণা হচ্ছে না, সেই প্রতীক্ষাকে শেষ করে আমি আজকে আপনাদের সামনে রাজ্য কমিটির লিস্ট ঘোষণা করছি। আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সংগঠনের যে নীতি পদ্ধতি, সে অনুযায়ী আমরা 3টি ভাগে বিভিন্ন রাজ্যকে ভাগ করেছি। সেখানে লোকসভার সিট অনুযায়ী, তার আকার অনুযায়ী সেই স্তর হয়, সেখানে কমিটির সংখ্যাও কম বেশি হয়। আমরা সবচেয়ে বড় যে রাজ্য আছে তার মধ্যে পড়ি। তাছাড়াও আমাদের কিছু ছাড় দেওয়া হয়েছে বেশি পদাধিকারী করার জন্য। সেই জন্য আমরা যে কমিটি করেছি, আমাকে কেন্দ্রীয় কমিটি এবং এখানকার মাননীয় আমার কর্মীরা দ্বিতীয়বার সভাপতি নির্বাচন করে আমাকে কঠিন দায়িত্ব দিয়েছেন, আমি সেটা নির্বাহ করার জন্য চেষ্টা করছি। আর এই আমাকে সহযোগিতা করার জন্য প্রদেশের যে কার্যকারী সমিতি হবে, তাদের নাম আমি আপনাদের সামনে ঘোষণা করছি। 12 জন সহ সভাপতি আছেন। ডক্টর বিশ্বপ্রিয় রায়চৌধুরী নর্থ বেঙ্গলে আছেন, ডক্টর সুভাষ সরকার এমপি বাঁকুড়া, শ্রী প্রতাপ ব্যানার্জি আমাদের বরিষ্ঠ সাধারণ সম্পাদক ছিলেন, তিনি এখন থেকে সহসভাপতির কাজ দেখবেন, শ্রী দেবাশিস মিত্র বাপিডা বলে পরিচিত, বারাসাতে থাকেন মধ্যমগ্রামে, শ্রী রাজকমল পাঠক, শ্রী অনিন্দ ব্যানার্জি রাজুদা, শ্রী জয়প্রকাশ মজুমদার, শ্রী রিতেশ তিওয়ারি, শ্রী দীপেন প্রামাণিক নিয়ে নর্থ বেঙ্গলে, শ্রী অর্জুন সিং এমপি, শ্রীমতী ভারতী ঘোষ, শ্রীমতী মাহফুজা খাতুন ইন্ডিয়ান নর্থ বেঙ্গল। জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক 5 জন আছেন, শ্রী সায়ন্তন বসু, শ্রী সঞ্জয় সিং, শ্রী রথিন বসু, তিনি চার্টার অ্যাকাউন্ট্যান্ট আছেন, নর্থ বেঙ্গল শিলিগুড়ি কেন্দ্র, শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার এমপি সবচেয়ে জুনিয়র, শ্রীমতী রকেট চ্যাটার্জি এমপি। সেক্রেটারি আছেন 10 জন, শ্রী তুষার মুখার্জি, শ্রী তুষার কান্তি ঘোষ, শ্রী অরুণ হালদার, শ্রী দীপাঞ্জন গুহ, শ্রী বিবেক সোনকর,
শ্রী সব্যসাচী দত্ত এমএলএ, শ্রীমতী তনুজা চক্রবর্তী, শ্রীমতী ফাল্গুনী পাত্র, শ্রীমতী সংঘমিত্রা চৌধুরী, শ্রীমতী সর্বরী মুখার্জি। এছাড়া আমাদের পার্টির যে 7টি মোর্চা আছে বিভিন্ন সমাজের স্তরের এবং জাতিগতভাবে তাদের পার্টির মধ্যে আনা এবং তাদের সমস্যা দেখার জন্য, তার মধ্যে প্রথম হচ্ছে মহিলা মোর্চা, নূতন মুখ শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহিলা মোর্চার কনভেনার হিসাবে কাজ দেখবেন। দ্বিতীয় হচ্ছে যুব মোর্চা, শ্রী সৌমিত্র খান এমপি বিষ্ণুপুর যুব মোর্চার প্রেসিডেন্ট হিসেবে কাজ দেখবেন, মহিলা মোর্চার প্রেসিডেন্ট অগ্নিমিত্রা পাল। শ্রী দুলাল বর এমএলএ, তিনি এসসি মোর্চার প্রেসিডেন্ট হিসেবে কাজ দেখবেন। শ্রী খগেন মুর্মু এমপি এসটি মোর্চা প্রেসিডেন্ট হিসেবে কাজ দেখবেন, মালদা এমপি। ওবিসি মোর্চা শ্রী নির্মল কর্মকার, আসানসোলের খুব পুরনো কার্যকর্তা। কিষাণ মোর্চা শ্রী মহাদেব সরকার, নড়িয়া উত্তরের। আর মাইনরিটি মোর্চা শ্রী আলী হোসেন। এই 7টি মোর্চার প্রেসিডেন্ট ঘোষণা করলাম। আপাতত এই কমিটি ঘোষণা হয়েছে, অবজারভার, সেল ইত্যাদি বাকি, জোন ইত্যাদি বাকি আছে সাংগঠনিক কাজ। এই কমিটি বসে বাকি ঠিক করবে। আপাতত এইটুকু, আর কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারবে। কেন্দ্র সরকার 1000 কোটি টাকা, প্রধানমন্ত্রী 1000 কোটি টাকা দেবেন বলে ঘোষণা করেন, এখন অবধি কত কি ঢুকেছে আর এখানে কি দুর্নীতি এই যে এই অভিযোগ বা? দেখুন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে গেছেন পশ্চিমবঙ্গ সরকারকে 1000 এবং উড়িষ্যা সরকারকে 500 কোটি টাকা, এটা আপাতত কাজ চালাবার জন্য দিয়েছেন। কারণ কি, কত ক্ষয়ক্ষতি হয়েছে, কি কি লাগবে তার কখনো পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে ছিল না। তাই রাজ্য সরকার যেন না মনে করে যে আমরা অসহায় কেউ নেই, সেটুকু দিয়ে গেছে। আর রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে প্রকৃত তথ্য নিয়ে এসে ক্ষয়ক্ষতির পরিমাপ জানানো এবং কেন্দ্রের সঙ্গে কথা বলা। তারপরে কেন্দ্র ঠিক করবে কি দেওয়া হবে না দেওয়া হবে। আমার মনে হয় সেটা সময়ের অপেক্ষা। রাজ্য নিজের হাত দিয়ে কাজকর্ম শুরু করে দেবে, তাদের কাছে কিছু ফান্ড থাকবে, আর আমরা সেই আশা করব। আর যথারীতি যখন এই তথ্য এসে যাবে, তার আধারে কেন্দ্রের সঙ্গে কথাবার্তা বলে যা পাওনা পাওয়া যাবে সেটা দুপক্ষের মাধ্যমে ঠিক হবে। দাদা, এই নতুন যে কমিটি, তাতে দেখা যাচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ পদে মোর্চার সভাপতি থেকে জেনারেল সেক্রেটারি, বিভিন্ন জায়গায় বা সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, অন্য দল থেকে আসা যে নেতারা, তারা খুব বেশি গুরুত্ব পেয়েছে। মানে আর যারা বিজেপি, আদি বিজেপি যারা, তারা সেভাবে গুরুত্ব পায়নি। এটা কি আগামী দিনে এই বিধানসভা ভোটের আগে দলীয় কোন্দল বাড়াবে বলে মনে হচ্ছে না? দলীয় কোন্দল আমার মনে হয় পদ নিয়ে আমাদের পার্টিতে হয় না। সবাইকে কাজ করার অধিকার দিই, আমরা সুযোগ দিই। তাই যারা অন্য পার্টি থেকে এসেছেন তার মধ্যে অনেক যোগ্য লোক আছেন, অভিজ্ঞতাও আছে, সেটা আমরা কাজে লাগাতে চেয়েছি। কারণ তারা নির্বাচনে এসে জিতে এসেছেন নতুন লোকেরা, তো স্বাভাবিকভাবে পার্টি তাদের যোগ্যতাকে কাজে লাগাবে। যারা জনপ্রতিনিধি আছেন, এমএলএ এমপি আছেন, তাদের পক্ষে প্রবাস করা, যাওয়া, সরকারি প্রশাসনের উপরে তাদের কথাবার্তাটা গুরুত্ব থাকে, সেই জন্য তাদেরকে সামনে আনা হয়েছে। বাকি আমাদের পার্টিতে অনেক সেল মোর্চা, অনেক জায়গা আছে কাজ করার, বাকি সবাইকে তার মধ্যে কোথাও না কোথাও অ্যাডজাস্ট করা হবে। দাদা, একটা জায়গায় একটা 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 শোনা যাচ্ছিল বিভিন্ন ধরনের গুঞ্জন যে দিল্লি এবং মানে খাস করে এই আরএসএস আপনাদের এই কমিটি নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছিল, প্রচুর মতান্তর হচ্ছিল। এই যে লকডাউনের এই সময় কেন্দ্রীয় সরকার ব্যস্ত, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত, আপনি ব্যস্ত, তার মধ্যে হঠাৎ করে কমিটি ঘোষণা হয়ে গেল, এটা কি মানে খুব মানে কাকতালীয় না? এই কমিটি যেই দিন লকডাউন হলো তার আগের দিন আমি দিল্লি গেছিলাম, আপনারা জানেন মাননীয় সুব্রত চ্যাটার্জি আমাদের সংগঠন মন্ত্রীও গেছিলেন। তো সেখানে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলে এসে ফাইনাল করে দিয়েছিলাম। কিন্তু যেহেতু পরের দিন থেকে লকডাউন শুরু হলো, কাজকর্ম বন্ধ হয়ে গেল, আমরা ইচ্ছা করে ঘোষণা করিনি। কারণ এই কার্যকর্তারাই কোনো না কোনো দায়িত্ব সামলাচ্ছেন, তারাই সামলাবেন, তারাই সবাই কাজ করছেন, আগামী দিনেও করবেন। একটু হয়তো পদের হেরফের হয়েছে, কাজের বিশেষ হেরফের হবে না। তাই আমরা অপেক্ষা করছিলাম যে স্বাভাবিক পরিস্থিতি চলে এলে ঘোষণা করার পরে যেন সবাই কাজে লাগতে পারেন, সেরকম পরিবেশ চাই। কিন্তু মনে হচ্ছে যে আরো লম্বা চলবে, কিন্তু কাজ করার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, সেবা কাজ ইত্যাদি সব করছেন আমাদের কর্মীরা, সেই নেতারাই করছেন। তাই আমার মনে হচ্ছে যে অনেক হয়ে গেছে, এবারে নতুন কমিটি ঘোষণা করে নতুন উদ্যমে লাগা উচিত। রাজু কি বাদ দিয়ে দিলেন? নাম আছে ভাইস প্রেসিডেন্ট, সব প্রমুখ কার্যকর্তারাই আছে, নতুন সংযোজন হয়েছে, একটু জায়গা হেরফের হয়েছে, বাকি সবাই আছে।
ঠিক আছে। আচ্ছা, রাজ্যপাল আজকে একটা টুইট করেছেন, সেখানে তিনি একেবারে আপনি ডিরেক্টের কাছে প্রশ্ন তুলছেন যে কতগুলি টেস্টের রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি। মুখ্য সচিবকে আমি জানিয়েছি প্রায় 40,000-এর বেশি টেস্ট রিপোর্ট এখনো পাবলিশ হয়নি, এবং তিনি মন্তব্য করছেন তথ্য গোপন করে কখনো কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করা যায় না। আপনারা না, এই কথাটা, এই যে তথ্য আমাদের কাছে এসছে, স্যাম্পল নেওয়ার পরে 7 দিন 8 দিন লেগে যাচ্ছে রিপোর্ট আসতে। সরকার দেখাচ্ছে আমরা প্রতিদিন এত টেস্ট করছি, অত টেস্ট করছি, যেটা জানি না টেস্টিং রিপোর্টের উপরে বলছেন নাকি স্যাম্পলের উপরে বলছেন। এই দুটোর মধ্যে বিরাট পার্থক্য। এই যে 40,000 যে রিপোর্ট আসেনি, এটা কেন হচ্ছে? 7 দিন মানে বড় সময়। একজন মানুষের সন্দেহ হলো আমার অসুখ হতে পারে, বা সন্দেহের বসে তাকে স্যাম্পল না হলো, 7 দিনের মধ্যে তার অনেক কিছু হতে পারে। সে সুস্থও হয়ে যেতে পারে, সে আরো বেশি অসুস্থ হতে পারে, কেউ মারাও যেতে পারে। তাহলে এই 7 দিন পরে টেস্টিং প্রসেস কি মানে না? যারা মারা গেছেন তারা তো পুড়িয়ে ফেললেন, তার পরিবারও জানলো না, সেও জানলো না যে তার কোভিড হয়েছে। এই জন্য এগুলো আরেকটা তথ্যকে বিস্তৃত করার একটা মাধ্যম। দেখানো হচ্ছে আমরা প্রচুর লোকের টেস্ট করছি, কিন্তু রিপোর্ট কিছু আসছে না, আর রিপোর্ট না আসার জন্য ট্রিটমেন্টও ঠিকমতো হচ্ছে না। যেন এটা একটা ক্যামোফ্লেজের ব্যাপার আছে। রাজ্য সরকার এই ধরনের না করে প্রপার স্যাম্পল নেওয়া উচিত, প্রপার রিপোর্ট আসা উচিত, তবে আমার মনে হয় মহামারীর বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো। শোভন চট্টোপাধ্যায় বাড়িতে আছে। हाँ बोलिए। नई कमेटी का गठन हुआ है, कमेटी में किन लोगों को रखा गया है, और ऑनलाइन जो आप लोग सभा कर रहे हैं वो किस आधार पे होगा, कौन लोग? जो प्रदेश की कार्यकारी समिति घोषणा हुई है उसका लिस्ट आपको मिल जाएगा। तो अपने ही कार्यकर्ता नए पुराने मिल करके गति से आगे बढ़ाने के लिए पार्टी को एक उसमें एक कमेटी बनाया गया है, और केंद्रीय नेतृत्व का सहमति से कमेटी बनी है। और दूसरा, दूसरे पार्टी से आए लोगों को ज्यादा महत्व दिया गया इस कमेटी में? नहीं, जिसका महत्व है तो उसको हम क्या, समाज ने उसको महत्व दिया है। एक एक व्यक्ति 2-2 बार 3-3 बार एमएलए एमपी जीत के आए हैं, तो समाज जिसको स्वीकृति देता है, राजनीति में सफल होता है, इसलिए उनको दिया है हमने मौका। अपने कार्यकर्ता तो काम कर रहे हैं, आगे भी करेंगे, और मौके पर सबको मौका दिया जाएगा। आज लग रहा है कि इनको सामने रखने से इनकी एक चेहरा है, पार्टी को लाभ मिलेगा, इसलिए उनको सामने लाएगा। कई जगहों पर देखा जा रहा है कि राहत सामग्री को वितरण करने को लेकर हंगामा हो रहा है, 2 गुटों में आपसी झड़प हो रहा है। एक तो देखिए, पहले तो टीएमसी वालों का अंदर आपस में झगड़ा हो रहा है, मारकाट हो रहा है, खून खराबा हो रहा है। ये यहाँ नहीं है, इसके पहले भी यहाँ बेलगोड़िया में हुआ है, काउंसिलर का नाम आया, एक युवा को मारने में, उसका मौत भी हो गया है, और केस है, अरेस्ट भी है। अभी भांगड़ में और जगह जगह में आपस में ही टीएमसी का कौन सा गुट रिलीफ वितरित करेगा, उसको लेके मारकाट हो रहा है। और उसके साथ साथ भारतीय जनता पार्टी के जो कार्यकर्ता जाके लोगों को राहत सामग्री दे रहे हैं, उनको भी रोका जा रहा है, उनके साथ मारपीट किया है। ये ना करने देंगे ना करेंगे, ऐसी हालत है, इससे लोगों की दुर्दशा बढ़ रही है। दादा, एक अंतिम सवाल है, 8 जून को आपको एक सभा का जिसमें अमित शाह रहेंगे, किस तरह से वो सभा होगी, कितने लोग उसमें? देखिए, अभी माननीय मोदी जी का जो दूसरी बारी है उसमें पहला साल पूरा हुआ है 30 तारीख को। बहुत बड़ी उपलब्धि मिली है 1 साल में। माननीय मोदी जी, माननीय अमित शाह जी का नेतृत्व में सरकार इतना जबरदस्त काम किया है, जो ऐतिहासिक काम किया है, जो कोई सोचा नहीं था ऐसा काम भी किया है। इसलिए लोगों तक सही ढंग से इसको पहुंचाना चाहिए। इसको लेकर समय पर बहुत चर्चा हुई थी, आलोचना भी हुई थी। लोगों को सही तत्व पहुंचाना चाहिए, और सरकार क्या कर रही है, क्या चाह रही है, ये पहुंचना चाहिए। साथ साथ ये जो हमारी आत्मनिर्भर भारत की जो स्लोगन था, कल्पना माननीय प्रधानमंत्री ने सबके सामने रखा है, इसको भी हम लोगों के सामने ले जाएंगे इस परिस्थिति के कारण, लोगों को प्रेरित करने के लिए। तो इसके लिए वर्चुअल मीटिंग होगा, ये नया काम आया है, क्योंकि स्वाभाविक रूप से जो राजनीतिक मीटिंग सीटिंग होती है वो नहीं हो पा रहा है सोशल डिस्टेंस के कारण। इसलिए सोशल मीडिया और इंटरनेट के माध्यम से होगा। लगभग 1000 लोग डायरेक्ट जुड़ेंगे उनके मीटिंग में, जो उनको प्रश्न पूछ सकते हैं। ये हमारे कार्यकर्ता होंगे, पार्टी के पदाधिकारी मंडल स्तर पर। और भी 1000 लोगों को लिंक भेजा जाएगा, डायरेक्ट जो देख सकते हैं। उसको छोड़ करके सोशल मीडिया के माध्यम से हम हर बूथ स्तर तक, एक जोन में मान लीजिए 15,000 बूथ है, तो उसमें मैक्सिमम बूथ तक जहाँ कमेटी है जरूर वहाँ पहुंचेगा। हमारी 5-7 लोगों का एक टीम होगी, साथ ये लोग देखेंगे, वहां से फॉलो करेंगे। और आप लोग जैसे हैं मीडिया में, आप चाहे तो इसको भी प्रसारित कर सकते हैं। एक सभा जैसा होता है, डायस में बैठ के नेता लोग भाषण देते हैं, उसी प्रकार ही होगा, संचालित भी होगा। और यहाँ से 1, 2, 3 नेता भाषण देंगे, और
सम्माननीय अमित शाह जी दिल्ली से 8 तारीख जो पहला मीटिंग होने वाली है उसमें मुख्य वक्ता के रूप में रहेंगे। ऐसे 5 मीटिंग 5 जोन में होने वाला है लगातार। ठीक है, আজকেও বলেছে যে কলকাতায় এত গাছ পড়লো, সব কোথায় জানো? সেটা গাছের অডিট হওয়া দরকার। এক তো যদি ওনাদের পার্টির ব্যাপার হতো তাহলে আমার কিছু বলার ছিল না, কিন্তু তিনি একজন মন্ত্রী, বরিষ্ঠ নেতা, বিধায়ক, তিনি যে কথাগুলো বলছেন এবং কলকাতাতে বহুদিন ধরে রাজনীতি করছেন, তার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। টিএমসির পছন্দ হওয়ার স্বাভাবিক, কিন্তু তিনি মানুষের স্বার্থে বলছেন, বাস্তব কথা বলছেন। রাজ্য সরকার তাকে পার্টি সৌকর্য হয়েছে, ঠিক আছে, কিন্তু তার প্রশ্নের উত্তর দেওয়া দরকার আছে। উনি যে যে প্রশ্ন তুলেছেন সিএসসি কে নিয়ে, যে মনোপলি কেন হবে, অন্যান্য দেশে কোথাও নাই, সেটাও ঠিক। আজকে গাছ কাটতে গিয়ে 7 দিন 10 দিন হয়ে গেল, এখনো 12 দিন হয়ে গেল, এখনো গাছ সরানো যায়নি, রাস্তা স্বাভাবিক হয়নি, বিদ্যুৎ ইত্যাদি স্বাভাবিক হয়নি, জল, সে প্রশ্ন তোলা স্বাভাবিক। সাধারণ মানুষের প্রশ্নটা সাধারণবাবুর মুখ দিয়ে বেরিয়েছে, তিনি একজন জনপ্রতিনিধি, সেই জন্য তার মনে হয়েছে এটা করা উচিত, তিনি করেছেন। আমার মনে হয় সরকারের এই প্রশ্নের জবাব দেওয়া উচিত এবং সমস্যার সমাধান করা উচিত। আর একটা জিনিস হচ্ছে বেসরকারি বাস আজও পর্যন্ত এখনো রাস্তায় নামেনি এবং বেসরকারি বাস তখনই নামবে তাদেরকে যে রেস্ট্রিকশন করা হয়েছে, যে কেবল সিটে যতজন, এই ধরুন একটা বাসে 35 জন বসে, তাদের বক্তব্য 35 জন যদি কেবল নিয়ে আমরা প্যাসেঞ্জার, তাহলে আমাদের লাভ হবে না, ক্ষতি হবে। আমরা জানি কলকাতার বাসে কিরকম ভিড় হয়, তাও বলেন আমাদের ক্ষতি হয়। তো সেই জন্য এই যে ভাড়া নিয়ে যে সংশয় আছে, এটা আজ হচ্ছে না, অনেকদিন হয়ে গেল যখন থেকে সরকারি বাস চালু হয়েছে, আবেদন করা হয়েছে, সরকার থেকে বলা হয়েছে, কিন্তু কেউ বাস নামাচ্ছে না। কারণ তাদের যে সমস্যা সেটা যদি বসে সমাধান না হয়, স্বাভাবিক তারা বাস চালাবেন না। তো রাজ্য সরকার কেন বাস মালিকদের সঙ্গে বসছেন না তাদের সংগঠনের সঙ্গে, আমরা বুঝতে পারছি না। তারা বলছেন সেন্ট পাসের উপস্থিতি যে অফিসে কলকারখানা খুলতে চাইছেন, লোক আসবে কি করে বাস না করে? পরস্পর বিরোধী কথাবার্তা না বলে এটা বসে ইমিডিয়েট সমাধান করা উচিত। আমাদেরকে রাজনীতি না করতে পারেন, আমরা যখন আপনারা রাজনীতি কেন করছেন, কাজ করুন, সমাধান করুন মানুষের সাথে, এবং ইমিডিয়েট হওয়া উচিত।